আনন্দ কাজ। খুশি তো অবশ্যই, খুশি তো অবশ্যই, কিন্তু সেই হাত করাটা পড়লে ভালো ছিল। টাকা দিত দেবরাজের লোক, দেবরাজের ওই ছেলে পেলে পাঠাতো, টাকা দিত 25 থেকে 26 লাখ টাকা এইভাবেই দফায় দফায় নিয়েছে, একবারে না। টাকাটা দিলে ছেড়ে দেবো। আমরা তো জানতাম না। পুলিশ তখন বলেছে, পুলিশ বলেছে যে দেখুন আমাদের হাত বাঁধা। কিন্তু এই যে সন্ত্রাস, তার উপর সন্ত্রাসের মূল কারিগর দেবরাজের, তার সাথে কাকুলি ঘোষ দস্তিদারের একটা চ্যানেল ছিল, যে তার বৃদ্ধ বাবাকে আপনি দেখলেন 86 বছর বয়স, তার পরিবারটাকে কিভাবে নষ্ট করলো। দেবরাজ অ্যারেস্ট হয়েছে, আমি খুব শান্তি পেয়েছি, খুব ভালো লাগছে। কারণ হচ্ছে এই এদের পরিবারটাই দেবরাজ নষ্ট করেছে। সমস্ত রাজারহাটবাসী, সারা আমার তো মনে হয় সারা পশ্চিমবঙ্গবাসী ভীষণ খুশি। কারণ এর যে র্যাকেটটা ছিল, কোথায় বাদ দেবেন আপনি? অটো ইউনিয়ন, বাস ইউনিয়ন, ট্যাক্সি ইউনিয়ন, জলা জমি ভরাট করে সেখান থেকে তোলা, 6 ফুট রাস্তার উপর 6 তলা বিল্ডিং, সেখান থেকে তোলা। সুবিচারটা হলে, শাস্তি পেলে, হ্যাঁ, অনেক লোকে শান্তি পাবে, অনেক আত্মা শান্তি পাবে। তার স্বামীর সাথে সে জেলে যাবে, তার মানে সে দুর্নীতিটাকে প্রশ্রয় দিচ্ছে। দেবরাজ চক্রবর্তী গ্রেফতার, যেভাবে তাণ্ডব চালিয়েছে, কি বলবেন? আপনাদের পরিবারও তো সেই তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি। না, পাইনি। ভাগ্যের দোষ, ভাগ্যকে, কারণ সমাজের মঙ্গল করতে গেলে তাকে কষ্ট পেতে হবে, তার উপর অত্যাচার হবে। হ্যাঁ, সেই অত্যাচারিত হয়ে এখান থেকে চলে গেছে। আমাকে ঘর ছাড়া হয়ে এখানটায় ওখানটায় ঘুরে বেড়াতে হয়েছে। আর যখন এসছি, এলেই দেখা যেত এখানটা লোক বসে আছে, টাকা দাও, টাকা দাও। কে টাকা চাই? টাকা দিত দেবরাজের লোক। টাকা চাই, টাকা না দিলে? হ্যাঁ, টাকা না দিলে? টাকাটা দিলে ছেড়ে দেবো। আমরা তো জানতাম না। পুলিশ তখন বলেছে, পুলিশ বলেছে যে দেখুন আমাদের হাত বাঁধা। আমাদের হাত বাঁধা। প্রশাসন বলছে হাত বাঁধা। কি বলবেন? দেবরাজ চক্রবর্তী অ্যারেস্ট হলো, সুবিচারটা হলে, শাস্তি পেলে, হ্যাঁ, অনেক লোকে শান্তি পাবে, অনেক আত্মা শান্তি পাবে। ওই দুটো বাচ্চা নিয়ে তখন ইন্দ্রাণী দাসগুপ্তা সে চলে গেছে, এখান থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, সেই ওরা কি দেখলো, ওরা কি দেখছে যে মা বাবা পরে উপকার করতে গিয়ে উপকার করতে গিয়ে বাড়ি ছাড়া। আপনি কাঁদছেন? আনন্দ কাজ। কারণ আমার ওই দুটো বাচ্চা আগে দাঁড়িয়ে গেছে, একজন ডাক্তার হয়েছে, আর একজন পড়ছে, হ্যাঁ, এই 11th পড়ছে, ইঞ্জিনিয়ারিং করবে। ওতেই শান্তি। আপনি খুশি এই যে দেবরাজ চক্রবর্তী অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, খুশি তো অবশ্যই, খুশি তো অবশ্যই, কিন্তু সেই হাত করাটা পড়লে ভালো ছিল। দেবরাজ অ্যারেস্ট হয়েছে, আমি খুব শান্তি পেয়েছি, খুব ভালো লাগছে। কারণ হচ্ছে এই এদের পরিবারটাই দেবরাজ নষ্ট করেছে। ছেলে পেলে ছোট নেই। ওনার বৌমা একটা সামাজিক কাজ করতো, এখানে একটা এনজিও ছিল, গরিব বাচ্চাদের পয়সা টয়সা নিত না, পড়াতো। সেই স্কুলে তালা বন্ধ করতাম, স্কুল আমি খুলে দিতাম, মন্দিরে পুজো দিতাম। তখন ওরা বাড়ি ছিল, অন্য কাজের লোক তো থাকতো, তখন আমি মন্দিরের পুজো আর ওই স্কুলের দায়িত্বে ছিলাম। তারপরে যখন এরা বাড়ি ছাড়া হয়ে যায়, তখন আর কি এই বুড়োকে আমি দেখাশোনা করি। আর ওই লোকজন এসে হুমকি দিয়ে দিয়ে টাকা পয়সা নিত। অদিতি মুন্সি একজন কীর্তনিয়া, তিনি বলেন যে রাজারহাটবাসী আমার সাথে ছিল ভোট প্রচার করতে এসে। সেই রাজারহাটবাসী আপনারা, কি বলবেন? না, অদিতি মুন্সির
কোনো ব্যাপারে আমি কিছু জানিও না, আর আমার তার সাথে কোনো আলাপ নেই। দেবরাজের ওই ছেলে পেলে পাঠাতো, টাকা দিত, 25 থেকে 26 লাখ টাকা এইভাবেই দফায় দফায় নিয়েছে, একবারে না। ওই আজকে আসতো, কালকে আবার আর একজনকে পাঠাতো, এইভাবে একদিনকে তো ঘরের মধ্যে ঢুকে গেল টাকার জন্য 3টা ছেলে। তারপরে ওদের ফোন টোন করে বললো যে কে পাঠিয়েছে, দেবরাজ। তারপরে ওই সেই ইন্দ্রাণী ওদের সাথে কথা টথা বলে টাকা টাকা দিয়ে মিটিয়েছে না কি করেছে, তারপরে আর আসে। পাশে আমরা ঠিক নির্বাচনের আগে পর্যন্ত একটা মহিলা তার পাশে আমরা থাকলেও, সে গায়ক গায়িকা, তার পাশে আমরা থাকলেও আমরা চিন্তা করেছিলাম যে তার স্বামীর দুর্নীতির বিরুদ্ধে তিনিও হয়তো আমাদের সাথে প্রতিবাদ করবেন। সেই পর্যন্ত আমরা ঠিক ছিলাম। আমাদের এমএলএ সাহেব তরুণজ্যোতি তেওয়ারি নির্বাচন প্রাককালে বলেছিল যে একটা মহিলা, তার সম্বন্ধে কোনো কিছু না বলাই ভালো। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তাহলে তার স্বামীর এত বড় বড় দুর্নীতি, এত টাকার মালিক, সে তার পাশে যখন দাঁড়াচ্ছে, আমরা আর সেইভাবে অদিতি মুন্সিকে আর তিনি তো সেইভাবে দেখতে বলেছিলেন পাচ্ছি যে না। আমার স্বামী যদি জেলে যায় তাহলে আমিও তার সাথেই যাব, কি বলবেন? তার স্বামীর সাথে সে জেলে যাবে, তার মানে সে দুর্নীতিটাকে প্রশ্রয় দিচ্ছে। দুটো জিনিস হতে পারে, এক, স্বামীর স্বামীর যেই দুর্নীতিগুলোকে সমর্থন করছে, সেই সমর্থনের সাথেই তিনি জেলে যাওয়া। যদি সে বিরোধিতা করতো যে না, আমি আমার স্বামীর এই সমস্ত কাজকর্মকে আমি কোনো রকমভাবে মানতে পারছি না, যদি সত্যি হয় তাহলে আমি আমার স্বামীর, সাধারণ মানুষ যদি করতো সেটার যেমন বিরোধিতা করতাম, আমি আমার স্বামীর বেলাও সেই রকম বিরোধিতা করব। কিন্তু সেইটা আমরা তো এখন আপাতত দেখতে পাচ্ছি না, দেখতে পেলামও না। সমস্ত রাজারহাটবাসী, সারা, আমার তো মনে হয় সারা পশ্চিমবঙ্গবাসী ভীষণ খুশি। কারণ এর যে র্যাকেটটা ছিল, কোথায় বাদ দেবেন আপনি? অটো ইউনিয়ন, বাস ইউনিয়ন, ট্যাক্সি ইউনিয়ন, জলা জমি ভরাট করে সেখান থেকে তোলা, 6 ফুট রাস্তার উপর 6 তলা বিল্ডিং, সেখান থেকে তোলা, সমস্ত জায়গায় তার র্যাকেটটা বিস্তার ছিল। এই যে আপনি যে এখানে এসছেন, যে বাইকটা নিতে এসছেন, যে তার বৃদ্ধ বাবাকে আপনি দেখলেন 86 বছর বয়স, তার পরিবারটাকে কিভাবে নষ্ট করলো। একটা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত ছিল পীর্তিশ দাশগুপ্ত। সমস্ত মানুষের আপদে বিপদে তাকে পাশে পেত এলাকার মানুষ। 2017 সালে উনি রাজনৈতিক দল বিজেপিতে যোগদান করার পর তার পিছনে লাগা হয়। কেন? যে সে এই 6 ফুট রাস্তা, জলাজমি ভরিয়ে অবৈধ বিল্ডিং গুলো যে সেগুলোর প্রতিবাদ করেছিল, যার জন্য তাকে এত রকম ভাবে কেস দিয়ে 2018 সালের 18ই অক্টোবর তাকে জেলবন্দি করে। তার সাথে সাথে তার বৃদ্ধ বাবা, তার বউ, তার 2টো মেয়ে, তখন বড় মেয়ের বয়স 12-13, ছোট মেয়ের বয়স 6-7, তারা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। কিন্তু এলাকা ছেড়ে চলে যাওয়াটা শুধু তাই নয়, তারপরেও এই বৃদ্ধ বাবা এখানে থাকতো, তিনি ধর্মাচরণ করতেন, তিনি সবসময় ধর্ম নিয়েই থাকতেন। তার একটা মন্দির ছিল ছেলেকে বাঁচানোর জন্য, সেইটা পর্যন্ত তার বিক্রি করতে হয়েছে। কোর্টে মুভ করার জন্য টাকা পয়সার দরকার, সেই মন্দিরটা পর্যন্ত তার বিক্রি করতে হয়েছে। কিন্তু এই যে সন্ত্রাস, তার উপর সন্ত্রাসের মূল কারিগর দেবরাজ, আর পার্শ্ববর্তী এই 15 নম্বর ওয়ার্ড, আপনি 100 ফুট এখান থেকে এগোলেই 20 নম্বর ওয়ার্ড, প্রসেনজিৎ নাগ, এরা মিলিত র্যাকেট। তার সাথে কাকুলি ঘোষ দস্তিদারের একটা চ্যানেল ছিল। এই মিলিতভাবে কাকলি ঘোষ দস্তিদার। একদম একদম, কারণ প্রসেনজিৎ নাগের খুব কাছের লোক ছিল কাকলি ঘোষ দস্তিদার, খুব কাছের লোক। এত দু অঞ্চলের, আমি কেন, আপনি যে কোনো মানুষের কাছে গিয়ে আপনি বাইক নেন, তারা বলবে যে খুব কাছের লোক ছিল প্রসেনজিৎ নাগের কাকলি ঘোষ দস্তিদার। এই যে র্যাকেটগুলো সমাজসেবামূলক কাজের সাথে যে যুক্ত, পীর্তিশ দাশগুপ্ত, তাকে ফাঁসানোর বড় চক্রান্তকারী এরা, এবং পরিবারটাকে পুরো ম্যাস্ট করে দিল। তারা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হলো। আজও পর্যন্ত তারা এলাকায় ফিরতে পারেনি। আগামী দিনে ফিরবে কিনা জানি না। 2018 সালের পর থেকে সেই পরিবার, সেই বৃদ্ধ বাবাকে রেখে তারা আজ দিল্লিবাসী। পীর্তিশ দাশগুপ্ত বাবার সাথে কথা বললেন, তার বাবার চোখে জল, তিনি বলছেন আমি খুব খুশি। আজকে উনি খুশি। ওনার যে অত্যাচার, ওনার পরিবারের ওপর যে অত্যাচার, একটিমাত্র সন্তান ওনার, পীর্তিশ দাশগুপ্ত একটিমাত্র সন্তান, যিনি মাতৃহারা। মানে উনি, ওনার স্ত্রী মারা গেছে বহুদিন আগে, পীর্তিশ দাশগুপ্তর মা বহুদিন আগে মারা গেছে। তার বাবা স্ত্রীহারা, মাহারা ছেলেকে সঙ্গে নিয়ে এখানে সংসার ধর্ম উনি করেছিল। এখানে
ভালোভাবে থাকবে বলে, কিন্তু সেই ছেলের ওপর যে অত্যাচার, সেই অত্যাচার উনি সহ্য করতে পারলো না। উনি এত অসুস্থ ছিল না, উনি ধর্ম নিয়ে থাকতো, উনি খুব স্ট্রং ছিল, কিন্তু ছেলের এই নিজের কাজ ছাড়া হলে যেটা হয়, অপরাধ কি শুধু বিজেপি করা? অপরাধ বিজেপি করা, আর তার সাথে এই অবৈধ নির্মাণগুলো যে কেন হচ্ছে, এগুলো জলাজমি ভরাট করে আগামী দিনে তো প্রকৃতির খুব ক্ষতিকারক হবে, সাধারণ মানুষ ভুগবে, এইগুলোই তার অপরাধ ছিল। 6 ফুট রাস্তার মধ্যে একটা 5 তলা বিল্ডিং হলে, একটা দুর্ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্স যাবে কি করে, দমকল যাবে কি করে, এইগুলো তার মাথায় চিন্তা ভাবনার মধ্যে ছিল, কিন্তু সেগুলোই তার কাল হয়ে দাঁড়ালো এদের কাছে। দেবরাজ চক্রবর্তী, প্রসেনজিৎ নাগের মতো মানুষের কাছে সে এইগুলোর জন্যই কাল হয়ে গেল, এবং তাকে এত মিথ্যা মামলা দিল যে সে বেরোতে পারবে না। তারপরে তোলাবাজির টাকাটা নিতে আসতো, যে ছেলেকে ছাড়াতে গেলে এত টাকা দিতে হবে, আজকে আবার 7 দিন পরে এত টাকা দিতে হবে, নাহলে ছেলেকে কোনোদিন দেখতে পাবেন না। হুমকি? হুমকি, Threat? থ্রেট, 2 দিন 4 দিন 7 দিন অন্তর দেবরাজ অন্তর। দেবরাজ চক্রবর্তী। দেবরাজ চক্রবর্তীর গ্রুপের মানুষজন, মানে ওর গ্রুপের যে ছেলে, তারা বাড়িতে আসতো টাকা চাই। বাড়িতে আসতো টাকা চাই। আজ আসছে বললে 5 লাখ টাকা। ও মেসুমশাই, ও মেসুমশাই, কে? আমরা দেবরাজ চক্রবর্তী পাঠিয়েছে। সঞ্জয় বলে একজন ছেলে আসতো, সঞ্জয় নামে একজন ছেলে আসতো, তাকেই চেনা যেত, সবাইকে তো আইডেন্টিফাই করা যেত না। আর একদিন আরো এসে 3-4 জন আসতো। আরো 3-4 জন একসাথে আসতো। আর একদিন এসে দেখি মেসো পড়ে আছে, ও বেরিয়ে গেছে। এবারে আসার পরে কে একজন হুমকি দিয়েছে, এমন হুমকি দিয়েছে পড়ে গেছে। তারপরে আমি এসে দেখি মেসো আমারে ধরলো, তুই আছিস, আমার একটু বাঁচাবি? তা আমি বললাম, মেসো কি করবো? বলে আমি উঠে ওই চেয়ারটায় বসে, রেবাদি ছিল না। তখন বলছি, আমাকে একটু বাঁচা, আমার কাছে টাকা নেই, এত টাকা চেয়েছে আমার কাছে নেই, আমার কিছু দিতে পারবি? তা আমি বললাম, তো কত দিল? বললো 2-2.5 দিলে হবে। আমি সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে মণিপুরে গিয়ে আমার বউর হাত, আমার চেন, সেই বন্ধক দিয়ে 2.5 লক্ষ টাকা এনে মেসোর হাতে স্লিপ সম জমা দিই, যে এইটা আমি ইন্টারেস্ট এনেছি 1% দিয়ে মেসোটা দিই। তখন মেসো সুস্থ হয়, যে যা এবার তুই বয় আমার সাথে খা। আমি তখন একসাথে গায়ে যে বাটি খাবার নিয়ে আসলো, আমরা 2জন খেয়ে তারপরে আমি খাইয়ে সুস্থ করে ওই টাকা দেওয়ার পরে বললো, আমি শান্তি পেলাম, না তো পড়েই ছিল। তাই আমি দেখাশুনো করি, আসি। আমি রেবাদি তো সবসময় একটু 24 ঘন্টা, আমি ওই যখন রেবাদি একটু ফোন করে, তুই একটু আয়, মেসো দেখে যা, মেসো ফোন করে, তুই একটু আয়, একসাথেই খাই 2জন, ওর খাবার করে দেয়, খাই, এইভাবেই। আর এই আসার জন্য অনেক কেস খেতে হয়েছে, আর এই আসার জন্য আমার 8 লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে প্রসেনজিৎ নাথকে। এই হাসিগুলো আমাকে বলছে, তুমি ওই বাড়ি যাচ্ছ, ওই বাড়ি যাচ্ছ, তুমি ফ্ল্যাট করছো, এই করছো, তোমার টাকা দাও। একবারে 4 লাখ নিতে, তারপরে আবার 4 লাখ নিতে এই বাড়ি আসার জন্য।